হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। তোমাদের জন্য প্রতিদিন যে সন্ধ্যা 7টায় টার্গেট ডাব্লিউবিসিএস 2022কে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসছি। আজকে তার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা করব পলিটি ক্লাস নাম্বার 4 এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমরা প্রস্তুতি নিচ্ছি প্রিলিমিনারি এবং মেনের জন্য বেস্ট প্রিপারেশন ফর ডাব্লিউবিসিএস ফ্রম ভিশন ডাব্লিউবিসিএস। একদম অ্যাডভান্স লেভেলের এমসিকিউ রয়েছে, এমসিকিউর সাথে এক্সপ্লেনেশনও রয়েছে। তো আমাদের টার্গেট রয়েছে মর্নিং ক্লাস যেটা চলছে তার মাধ্যমে 3000 প্লাস এমসিকিউ, এবং ইভিনিং যে ক্লাস এই চলছে এটার মাধ্যমেও 3000 এমসিকিউ আমরা করে ফেলবো পরীক্ষার আগে। টোটাল 6000 এমসিকিউ আমরা করার চেষ্টা করব এই ইউটিউব ক্লাসের মাধ্যমে পরীক্ষার আগে পর্যন্ত। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক কর্তব্য এবং মৌলিক দায়িত্ব বোধের মধ্যে থেকে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস, অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে সেটা কি ধরনের নাগরিকত্ব নিচের অপশনগুলোর মধ্য থেকে প্রোভাইড করে থাকে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ সিটিজেনশিপ, অর্থাৎ এটা হলো সিঙ্গেল সিটিজেনশিপ। সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ এক নাগরিকত্ব প্রোভাইড করে থাকে ভারতীয় সংবিধান। এবং এই যে সিঙ্গেল সিটিজেনশিপ বা এ সিটিজেনশিপ, এই ধারণাটা এসেছে কোথা থেকে? ব্রিটেন কনস্টিটিউশন। আমরা গত ক্লাসে করেছিলাম সোর্স নিয়ে, তো সেই ব্রিটেনের কনস্টিটিউশন থেকে এই সিঙ্গেল সিটিজেনশিপের ধারণাটা আমাদের সংবিধানে এসেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, আন্ডার হুইচ সেকশন অফ কনস্টিটিউশন ক্যান এ পার্সন পার্সোনালি সিক জাস্টিস ফ্রম দ্য সুপ্রিম কোর্ট ফর ভায়োলেটিং ফান্ডামেন্টাল রাইটস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু প্রশ্ন চলাকালীন কমেন্ট বক্সে কমেন্ট করবে, এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিস হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু করছি, এবং এই প্রশ্নটাই বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এবং ভিভিআই প্রশ্ন। কি বলছে দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? আন্ডার হুইচ সেকশন অফ দ্য কনস্টিটিউশন ক্যান এ পার্সন পার্সোনালি সিক জাস্টিস ফ্রম সুপ্রিম কোর্ট ফর ভায়োলেটিং ফান্ডামেন্টাল রাইটস? কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশন এ, সেকশন 32, অর্থাৎ আর্টিকেল 32 এর মাধ্যমে এটা করতে পারে। দেখো, দিস সেকশন ইজ নোন অ্যাজ হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, ভিভিআই পয়েন্ট। এবং এই উক্তিটা কে করেছিল? ডক্টর বি আর আম্বেদকর। হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, এই আর্টিকেল 32টাকে বলা হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? নিচের কোনটা একটা ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার নয়? কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। মোট ফান্ডামেন্টাল রাইট কটা? আমাদের 6টা ফান্ডামেন্টাল রাইট রয়েছে, তার মধ্যে থেকে নিচে কোনটা নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, প্রপার্টি রাইট, অর্থাৎ সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার আমাদের এখন আর মৌলিক অধিকারের মধ্যে পড়ছে না। দেখো, দিস রাইট হ্যাজ বিন রিমুভড, অর্থাৎ এটা আগে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই ছিল, কিন্তু এটাকে সরিয়ে দেওয়া হয়েছে অন 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ইন 1978 সালে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি। 4 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস ওয়ার ইনভলভড ইন দ্য অরিজিনাল কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? অর্থাৎ আমাদের সংবিধান যখন কার্যকরী হচ্ছে তখন আমাদের সংবিধানে কতগুলো ফান্ডামেন্টাল রাইটস ছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, 7। 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল তখন, অর্থাৎ যখন আমাদের সংবিধান কার্যকরী হচ্ছে। কবে কার্যকরী হচ্ছে? কনস্টিটিউশন অ্যাক্টেড অন 26 জানুয়ারি 1950, 1950 সালে অ্যাক্টেড হয়েছিল। এবং তখন 7খানা ফান্ডামেন্টাল রাইটস ছিল, কিন্তু 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রপার্টি রাইট, জাস্ট একটু আগে দেখলাম, প্রপার্টি রাইট এটাকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়, যার জন্য বর্তমানে রয়েছে 6খানা ফান্ডামেন্টাল রাইট। 5 নম্বর প্রশ্ন, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হ্যাজ দ্য রাইট টু এডুকেশন বিকাম এ ফান্ডামেন্টাল রাইট? অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে
রাইট টু এডুকেশন অর্থাৎ শিক্ষার অধিকারটা একটা মৌলিক অধিকারে পরিণত হয়েছে। ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষা এসেছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে পরিণত করা হয়েছে? বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 86তম সংশোধনী আইনের মাধ্যমে এটা করা হয়েছিল। এবং এটা কত সালে করা হয়েছিল? এটা 2002 সালে করা হয়েছিল। এবং দিস নিউ রাইট অর্থাৎ এই নতুন মৌলিক কর্তব্যটা এটা যুক্ত করা হয়েছিল কোথায়? 21A নম্বর আর্টিকেলে। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য ফান্ডামেন্টাল রাইটস clause taken in the Indian constitution is from the constitution of the country। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারের এই ধারণাটা এটা অন্য কোন দেশের সংবিধান থেকে আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে? গত ক্লাস সোর্স অফ পলিটি যেটা যারা করেছো তারা এটার উত্তর দিতে পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকা বা ইউএসএ কনস্টিটিউশন থেকে এই ফান্ডামেন্টাল রাইটস ক্লজটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, ইজ ভোটিং রাইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট? ভোটদানের অধিকার কি একটা ফান্ডামেন্টাল বা মৌলিক অধিকার? এই প্রশ্নটাই WBCS 2018 সালে এসেছিল প্রিলিমিনারি পরীক্ষায়। ভোটদানের অধিকার কি ফান্ডামেন্টাল রাইট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নো, ইটস নট এ ফান্ডামেন্টাল রাইটস, ইট এ লিগ্যাল রাইট। এটা হলো একটা আইনি অধিকার। ওকে, 8 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য সেকশন অফ কনস্টিটিউশন এ টেক্সট ইজ ইস্যুড টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ নিচের কোন সেকশন অনুযায়ী একটা টেক্সট অর্থাৎ এটাকে বলা হয় রাইট, ঠিক আছে, একটা রাইট বা লেখ জারি করা হয় ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য। তো নিচের কোন সেকশন অনুযায়ী এটা করা হয়? অর্থাৎ সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে। তো 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, সেকশন 226 নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে। এবং এই 226 নম্বর ধারা অনুযায়ী কে লেখ জারি করতে পারে? অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল অনলি হাইকোর্ট ক্যান ইস্যু 5 রাইটস। অর্থাৎ হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী 5টা লেখ জারি করতে পারে ফান্ডামেন্টাল রাইটস রক্ষার্থে। এবং সুপ্রিম কোর্ট এই জিনিসটাই পারে আর্টিকেল 32 অনুযায়ী 5টা রাইট ইস্যু করতে পারে। 9 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস আর কারেন্টলি মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে এখন বর্তমানে কতগুলো মৌলিক অধিকার মেনশন করা রয়েছে? খুবই ইজি প্রশ্ন এটি, তোমরা প্রত্যেকেই পারবে, কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 6। 6খানা কনস্টিটিউশনাল যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেগুলো আমাদের সংবিধানে রয়েছে 6টি। 10 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার আর দ্য বেসিক ডিউটিস ইনকর্পোরেটেড থ্রু দ্য 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? ওকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ নিচের কোন সেকশনে বা কোন আর্টিকেলের মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে 42তম সংশোধনী আইনের মাধ্যমে ঢোকানো হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে, কোন আর্টিকেলের মধ্যে? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, সেকশন 51A নম্বর আর্টিকেলে। দেখো এখন বর্তমানে এটি রয়েছে পার্ট 4A তে, অ্যাডেড অন 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে 42তম সংশোধনী আইনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলোকে 51A নম্বর আর্টিকেলে ঢোকানো হয়েছে। 11 নম্বর প্রশ্ন, ইন হুইচ চ্যাপ্টার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ ফান্ডামেন্টাল রাইটস
has been adopted? ভিভিআই প্রশ্ন। ভারতীয় সংবিধানের কত অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত তথ্যগুলো বা বর্ণনা গৃহীত হয়েছে? অর্থাৎ কোন অধ্যায়ে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এটা মৌলিক কর্তব্য নয়, ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকারের কথা নিচের কোন পার্টে বলা রয়েছে বা কোন অধ্যায়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চ্যাপ্টার 3 বা পার্ট 3 তে বলা রয়েছে। এবং আর্টিকেল দেখো 12 থেকে 35, 12 থেকে 35 এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হয়েছে পার্ট 3 তে। 12 নম্বর প্রশ্ন দেখো, হাউ মেনি টাইপস অফ রাইটিংস ক্যান দ্য সুপ্রিম কোর্ট and High Court issue to protect the fundamental rights of citizen? অর্থাৎ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? ভিভিআই প্রশ্ন এটি। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কত প্রকার রাইট জারি করতে পারে। তো প্রশ্ন নাম্বার 12 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, 5 টাইপস, 5 প্রকার। সেগুলো কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশনস, সার্টেরিয়ারি এবং কুয়াই ওয়ারান্তো। সবই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাটিন ল্যাঙ্গুয়েজের এই 5টা রাইট সুপ্রিম কোর্ট অর্থাৎ এসসি 32 নম্বর আর্টিকেল অনুযায়ী জারি করতে পারে এবং হাইকোর্ট সে করতে পারে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? নিচের কোনটা একটা মৌলিক অধিকার নয়? সকলেই পারবে এই প্রশ্নটা একটু অন্যভাবে একটু আগে করলাম। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাইট টু ভোট। রাইট টু ভোট কোনো ফান্ডামেন্টাল রাইট নয়, এটা হলো একটা আইনি অধিকার বা লিগ্যাল রাইট, আইনি অধিকার। 14 নম্বর প্রশ্ন দেখো, দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড। অর্থাৎ মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। এটাও কিন্তু ভিভিআই প্রশ্ন, বহুবার প্রশ্নটা এসেছে এবং ডাব্লিউবিসিএস এর বিগত বছরের প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, ফ্রম রাশিয়া। রাশিয়ার সংবিধান থেকে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসের ধারণাটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়েছে। দেখো দেয়ার আর 11 ফান্ডামেন্টাল ডিউটিস ইন আওয়ার কনস্টিটিউশন। অর্থাৎ বর্তমানে আমাদের সংবিধানে 11খানা ফান্ডামেন্টাল কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। 15 নম্বর প্রশ্ন দেখো, রাইট টু প্রপার্টি ওয়াজ রিমুভড ফ্রম দ্য লিস্ট অফ ফান্ডামেন্টাল রাইটস বাই দ্য হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সম্পত্তির অধিকার বা ফান্ডামেন্টাল এই প্রপার্টি রাইটটাকে রিমুভ করে দেওয়া হয়েছে? এটাও ভিভিআই প্রশ্ন, একটু আগেই আমি বলে দিয়েছি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি এটা রিমুভ করে দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে? তো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, 44তম অর্থাৎ 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা করা হয়েছিল। কবে করা হয়েছিল? 1978 1978 সালে। 16 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ফান্ডামেন্টাল রাইট হ্যাজ আম্বেদকর ডিসক্রাইবড অ্যাজ হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন? ভিভিআই প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, বোথ ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেন্সে বহুবার প্রশ্নটা এসেছে। এই প্রশ্নটাই 2018, 15 এবং তোমার 19-এ এই প্রশ্নটাই এসেছে। অর্থাৎ নিচের কোন ফান্ডামেন্টাল রাইটটাকে বা মৌলিক কর্তব্যটাকে আম্বেদকর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, হৃদয় এবং আত্মা বলে মন্তব্য করেছেন? তো 16 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। অর্থাৎ সাংবিধানিক প্রতিকারের প্রতিবিধান, ঠিক আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সম্বন্ধে এই আর্টিকেলটাকে হার্ট অ্যান্ড সোল বলে মন্তব্য করেছেন। এবং আর্টিকেলটা কত? আর্টিকেল হলো 32। 17 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি? অর্থাৎ 11খানা যে ফান্ডামেন্টাল ডিউটি রয়েছে, মৌলিক কর্তব্য রয়েছে,
সেই 11খানা মৌলিক কর্তব্যের মধ্য থেকে নিচের কোনটা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্টস, এগুলো রক্ষা করা মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না। বাদবাকি প্রোটেকশন অফ পাবলিক প্রপার্টি অর্থাৎ সরকারি যে জনসম্পত্তি রয়েছে সেগুলো রক্ষা করা, ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীতকে সম্মান করা, এবং বিং সুইটেবল ফর প্রোটেকশন দ্য এনভায়রনমেন্ট পরিবেশকে রক্ষা করা, এগুলো কিন্তু মৌলিক কর্তব্য। 18 নম্বর প্রশ্ন, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে রয়েছে? জাস্ট বলে দিলাম, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 11। 11টা মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, দেখো এখানে নট এ একসাথে হয়ে গেছে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট, নিচের কোনটা মৌলিক অধিকার নয়? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন ডি, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, অর্থাৎ সম কাজে সম বেতন, এটা কিন্তু মৌলিক অধিকার নয়। এটা পড়ছে ডিপিএসপি তে। নেক্সট চ্যাপ্টার আমরা পড়বো যখন, সেখানে দেখব ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেইখানে এই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক এইটার ব্যাপারে বলা রয়েছে। এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট নয়। বাদ বাকি রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, ধর্মীয় স্বাধীনতা, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দ্য আইস অফ ল, আইনের চোখে সকলের সমান, এবং রাইট অ্যাগেনস্ট সাকিং অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, এইগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। সাকিং মিনস হচ্ছে এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন। ওকে, প্রশ্ন নাম্বার 20 দেখো, হাউ মেনি চ্যাপ্টার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাজ সিটিজেনশিপ বি ডিসকাসড, অর্থাৎ হাউ মেনি নয়, ইন হুইচ চ্যাপ্টার, অর্থাৎ নিচের কোন চ্যাপ্টারে বা কোন অধ্যায়ে নাগরিকত্ব নিয়ে বলা রয়েছে? কোনটা সঠিক উত্তর হবে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, চ্যাপ্টার 2, দ্বিতীয় অধ্যায়ে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। দেখো নাগরিকত্বর আর্টিকেল দেখো 5 থেকে 11, অর্থাৎ 5 to 11 নম্বর আর্টিকেলে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়। নেক্সট 21 দেখো, ইন হুইচ মেনি ইয়ার্স ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাসড, ইন হুইচ মেনি নয়, ইন হুইচ ইয়ার, অর্থাৎ কোন বৎসর সংবিধানের যে নাগরিকত্ব আইন সেটা পাস হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট ওয়াজ পাসড, ভিভিআই প্রশ্ন। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন এ, ইন 1955, অর্থাৎ 1955 সালে নাগরিকত্ব আইন, এই আইনটি পাস হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর আনপেড অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন আপ টু দ্য এজ অফ 14 ইয়ার্স, ভিভিআই প্রশ্ন, এটি বহুবার পরীক্ষায় এসেছে। কি বলছে? 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রাপ্তির সংস্থান রয়েছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে? নিচের কোন অনুচ্ছেদে কম্পালসারি এডুকেশন 14 বছর শিশুদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন সি, আর্টিকেল 21 এ, আর্টিকেল 21 এতে এটি করা হয়েছে, এবং এটি অ্যাড করা হয়েছিল 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এটি করা হয়েছিল। ওকে, 23তম প্রশ্ন দেখো, হোয়াট কাইন্ড অফ রাইট ইজ প্রপার্টি রাইট অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে সম্পত্তির অধিকার একটি কি ধরনের অধিকারে পরিণত হয়েছে? হোয়াট কাইন্ড অফ রাইট ইজ প্রপার্টি রাইট অ্যাট প্রেজেন্ট, আমরা জানি প্রপার্টি রাইট আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল রাইট থেকে 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে। কবে? 1978 সালে। তো এখন বর্তমানে সম্পত্তির অধিকার কি আইন?
তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিগ্যাল রাইট, অর্থাৎ আইনি অধিকারের মধ্যে পড়েছে। এখন প্রপার্টি রাইটটাকে কোথায় রাখা হয়েছে দেখো, ইট ইজ নাও ইন পার্ট 12, অর্থাৎ 12 নম্বর পার্টে রয়েছে আর্টিকেল 300A তে। ভিভিআই প্রশ্ন এবং ভিভিআই তথ্য। 24 নম্বর প্রশ্ন দেখো, ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রপোজাল টেকেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে নেওয়া হয়েছিল? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ইন হুইচ সেশন অফ দ্য কংগ্রেস ওয়াজ দ্য ফান্ডামেন্টাল রাইটস প্রপোজাল টেকেন? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখে নাও অপশন ডি, করাচি সেশন। করাচি সেশনে ফান্ডামেন্টাল রাইটস এই প্রস্তাবটি নেওয়া হয়েছিল এবং এটি হয়েছিল 1931 সালে। দি সেশন ওয়াজ হেল্ড ইন 1931। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন ফান্ডামেন্টাল রাইটস এবং ফান্ডামেন্টাল ডিউটিসের ওপর থেকে 25 নম্বর প্রশ্নটা দেখো, ইন হুইচ ইয়ার ডাজ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইনক্লুডেড দ্য ফান্ডামেন্টাল ডিউটি পার্ট অফ দ্য কনস্টিটিউশন? অর্থাৎ নিচের কোন বৎসর ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছিল আমাদের সংবিধানে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 25-এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, 1976, অর্থাৎ 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসগুলোকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছিল। ওকে, তো আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ 25টা করে সন্ধ্যার ক্লাসে হচ্ছে এমসিকিউ করছি অ্যাডভান্স লেভেলের। যে প্রশ্নগুলো কিন্তু ডাব্লিউবিসিএস এ আসার চান্স প্রবল রয়েছে, সেই রকম প্রশ্ন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু বাছাই করে প্রশ্ন উত্তর করছি। তো আমাদের টার্গেট রয়েছে সন্ধ্যার ক্লাস থেকে 3000 প্লাস এবং মর্নিং ক্লাস থেকে আরো 3000 প্লাস প্রশ্ন উত্তর করার। আশা করছি হয়ে যাবে 6000 প্লাস কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করা পরীক্ষা আসতে আসতে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও তোমরা, সেখানে প্রতিদিন কুইজ করানো হচ্ছে 30টা করে দিনে। তো সেখান থেকেও কিন্তু 3000 প্লাস কিন্তু প্রশ্ন উত্তর তোমাদের করে ফেলবে। ওকে, তো আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর কিছু ইবুক রয়েছে দেখো, ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি, ইংলিশ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেইখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো। প্রতিটা ইবুকে কিন্তু 1500, 1000, 2000টা করে এমসিকিউ পাবে, সাথে এক্সপ্লেনেটরি নোট পাবে এবং বিগত বছরের হচ্ছে প্রশ্নোত্তরও পাবে, বিগত 10 বছরের প্রশ্নোত্তর পাবে। খুবই স্বল্প মূল্যে খুবই ভালো ভালো ইবুক, একদম সাবজেক্ট ওয়াইজ, এবং প্রতিটা বই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে। প্রিলিমিনারি এবং ডাব্লিউবিসিএস মেনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।